দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ছাত্রদের অনন্য ভূমিকায় জন্মে বাংলাদেশের ৯০-এর রাজপথে ছাত্রদের হাত ধরেই অভ্যুত্থানে পতন হয় স্বৈরশাসক এরশাদের। আবারও ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হন দেশের দীর্ঘমেয়াদী স্বৈরশাসক। ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল দিন কি ফিরছে? ছাত্র রাজনীতির সেকালিকাল এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি পরিচয় করাতে চাই, আমার সঙ্গে আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারাও ছাত্রনেতা ছিলেন। এখনকার ছাত্র রাজনীতি আর তখনকার ছাত্র রাজনীতির মধ্যে আসলে গুণগত পার্থক্য কতটা ঘটেছে একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি আলোচক তাকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি জিনিসটাকে একটু, আপনি যেভাবে প্রশ্নটা সরাসরি করলেন, আমি একটু অন্যভাবে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই রাজনীতি, তো যেহেতু রাজনীতির কথাটা বললেন, অবশ্য ছাত্রদের এটা রাজনীতি বলবো কিনা আমি একটু পরে আসি। তা আসলে এটা নির্ভর করে ছাত্র আন্দোলনে যেটা চলে সেটাকেই তো বলা হচ্ছে। তা সেইটা নির্ভর করে পুরো দেশের পরিবেশ পরিস্থিতি, জাতীয় আন্দোলন এবং তার প্রয়োজনীয়তা এবং সমাজের বাস্তবতা, এগুলো একটু মনে রাখা দরকার। কারণ তার উপরে দাঁড়িয়েই নানা ধরনের ঘটনাবলী ঘটে। এবং ছাত্র কথাটা এখনই বলে ফেলি, আমরা রাজনীতি বলাতে অভ্যস্ত মানুষ না, ছাত্র আন্দোলনটা গড়ে ওঠে। মানে আমরা কিন্তু বরাবর দেখবেন ছাত্র আন্দোলন শব্দটা ছিল, ছাত্র রাজনীতি শব্দটা সম্প্রতিকালে ব্যবহৃত হচ্ছে, অতীতে ওই রকম ব্যবহৃত হয় নাই। এটাই। এবার আসি অতীত দিনের যে কথাটা বলছেন, তখন আমি ব্যাখ্যায় যাচ্ছি না, একটু জাস্ট যারা শুনছেন বা আপনিও চিন্তাটা করলে দেখা যাবে পরিবেশ পরিস্থিতি কী ছিল। একটা ছিল, আমি বহু পুরনো আমলে গেলাম না, সেই পাকিস্তান আমলে পাকিস্তান বিরোধী সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, অসাম্প্রদায়িকতার সংগ্রাম, শোষণ মুক্তির সংগ্রাম। মানে ওই বেনিয়াদের মানে কি বলা যায়, যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছিল, পাকিস্তানি উপনিবেশের পক্ষে যারা ভূমিকা নিতে চেয়েছিল ব্রিটিশ উপনিবেশের ধারাবাহিকতায়, তাদেরকে ছুঁড়ে ফেলানোর ভূমিকায়, সেই সময় সমাজ বাস্তবতার কারণে ছাত্ররা তারা কিন্তু নিজেদের সংগঠিত হওয়া এবং ছাত্র আন্দোলনকে বেগবান করার সাথে সাথে, ছাত্র সমস্যার সাথে সাথে জাতীয় সমস্যার সমাধানেও তার অনন্য ভূমিকা রেখেছে। এইটার কম্বিনেশনগুলো ছিল, যে কম্বিনেশনের কারণে আমরা দেখতে পারি তারা কিন্তু একেবারে এই হলে পাতলা ডাল, ওইটার বিরুদ্ধে আন্দোলন করেছে, শিক্ষানীতি তার বিরুদ্ধে আন্দোলন করেছে, একই সাথে জাতীয় রাজনীতির ধারাবাহিকতায়, শব্দটা আমি আবার রিপিট করছি, জাতীয় রাজনীতির ধারাবাহিকতায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করা এবং সর্বশেষ মুক্তিযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন, আমি ৫৪, ৫৮, ৬৯, ওই আলোচনাগুলো হয়তো একটু এগিয়ে গেলাম। তা তারা কিন্তু ওই সময় অনন্য ভূমিকা রেখেছিল। এবং আমি ৯০ দশকের পর পর্যন্ত ছাত্র আন্দোলন করি, ৮০ দশক থেকে শুরু করে, এবং ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করি। এই সময়কালে আমাদের কাছে কিন্তু আরেকটা ভূমিকা ছিল, এই ছাত্রদের সমস্যা সমাধানের, সমস্যা বিষয়ক আলোচনার সাথে সাথে স্বৈর শাসন বিরোধী গণতন্ত্রের সংগ্রাম। তা সেই সংগ্রামের একটা জিনিস দেখবেন, যে ব্যাপক ছাত্র সমাজ সংগঠিত হয়েছিল তারা নীতি নৈতিকতার অবস্থান থেকে। আরেকটা ঘটনা ঘটেছিল, যে এই অবস্থানে অংশ নেওয়ার পরে তারা কিন্তু কিছু ব্যতিক্রম বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ, এইটা ওই অর্থে কখনো ভাবেনি। এইটা ভেবেছিল জাতীয় রাজনীতি অঙ্গনে যে জাতীয় রাজনীতি আছে সেক্ষেত্রে তারা কি ভূমিকা রাখবে, সেই বিবেচনাটাই কিন্তু প্রধান ছিল বলেই আমি দেখা যায়। এইবারে এই পর্যায়ে যদি আমি এই পার্টে খুব ছোট্ট করে বলি, অনেকদিন ধরে আপনি দেখবেন, এটা কিন্তু এই অল্প কয়েকদিন না, অনেকদিন ধরবেন নানা কারণে, সেই কারণের বড় আলোচনা, এই ছাত্র অঙ্গনের যে ছাত্র আন্দোলন আমরা বলতাম, সেটা ছাত্র রাজনীতিতে রূপান্তরিত বা শব্দটা আসার পরে অনেক ক্ষেত্রে দেখা গেছে কেউ ক্ষমতায় থাকার খুঁটি হিসেবে ব্যবহার করছে এদেরকে, অথবা ক্ষমতায় যাওয়ার খুঁটি হিসেবে ব্যবহার করছে। ছাত্র সমাজ নানা কারণে অতিষ্ঠ ছিল, যে যখন ক্ষমতায় থাকে কম বেশি বলতে পারেন, কিন্তু দখলদারিত্ব এবং অন্যান্য প্রধান বিষয় ছিল, যার কারণে বিভিন্ন সময় দেখবেন তারা কোনো প্রচলিত ছাত্র সংগঠনের পতাকা তলে না এসে তারা নির্দলীয় অবস্থান থেকে আন্দোলন সংগ্রাম করেছে। আমি বেশি দূরে যাচ্ছি না, ৯০ দশকে যখন আমরা আমার সেই দিকের ছাত্র আন্দোলনও করি, তখন দেখবেন সেভ দ্য ক্যাম্পাস, চেঞ্জ দ্য ক্যাম্পাস, এই নামেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হয়। পরে আপনি ধর্ষণ বিরোধী আন্দোলন দেখেন, কোটা বিরোধী আলোচনা দেখেন, তখন কিন্তু এই ধরনের একটা নির্দলীয় প্ল্যাটফর্মের জায়গায় যখন আসে, আর এই ছাত্র রাজনীতির যারা ছাত্র আন্দোলনের যে অংশ, তারা যখন ওই জায়গাটা পূরণে একটা ভূমিকা রাখতে পারে না,
তখন কিন্তু ওইটা নির্দলীয় না থেকে এই যে যে রাজনৈতিক শক্তিগুলো আছে তার যে নিয়ম নীতির বিষয়টা বা তার যে নীতিমালার বিষয়টা ছাত্র আন্দোলনের মধ্যে যাওয়ার কথা, এর বাইরে আমরা দেখতে পাই অনেক অন্ধকারের অপশক্তি সহ নানা শক্তি কিন্তু এইখানে ভেতরে ঢোকার কাজটা করে। ভেতরে ঢুকে তারা আরেকটা কাজ করে, এইটা কিন্তু মনে রাখা দরকার। আমি জানি না এই ছাত্র ভাইরা এই আলোচনা করে কিনা। সেটা হচ্ছে রাজনীতি বিরোধী একটা অবস্থান তারা কিন্তু প্রচার প্রচারণার মধ্যে নিয়ে আসে, বিরাজনীতিকরণের কথাটা একটু সামনে নিয়ে আসে। রাজনীতির যে গৌরবোজ্জ্বল জায়গাটা সেইটা বাদ দিয়ে তারা কিন্তু দেখা গেল যে যে সংকটপূর্ণ কথাটা সেইটাকে সামনে নিয়ে আসে। মানে ভালো ইতিহাসগুলো জানে না কেউ, কিভাবে জানতেও দেয় বিরাজনীতিকরণটা করে না। আমি বলছি যে প্রচারের ক্ষেত্রে বললাম, বোঝার জন্য বলি। যেমন ধরেন যখন এই ধরনের একটা আন্দোলন হলো যে কি বলে যে প্রচলিত ধারার ছাত্র সংগঠনগুলো বাদ দিয়ে অন্যান্য দলকে কি বলে যে নির্দলীয় প্ল্যাটফর্ম নিয়ে, তাহলে ধরুন এইখানে যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। অতীতের তো একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, এদের কাছে এটা হাইট একটা করা হয়। দ্বিতীয়ত প্রথমেই যেন এই রাজনীতি যারা করে তাদেরকে এখানে প্রবেশ নিষিদ্ধ এরকম একটা ব্যবস্থাও করা হয়। ওনারা আরো ভালো বলতে পারবেন। পজিশনটা এরকম করার মধ্য দিয়ে এই যে তরুণ প্রজন্ম তারাও কিন্তু আরেকটা মনে রাখতে হবে। এখন বলতে পারেন যে তারা এটা বললেই কি শুনলো? হ্যাঁ, সেটা তো পুরো সমাজটা এমন জায়গায় নিয়ে গেছে অনেকদিন ধরে। এই তরুণ প্রজন্ম একটা হতাশার মধ্যে বাস করছে। তারা কিন্তু সামনে কোনো ওই রকম পারফেক্ট আদর্শ যেটা দিয়ে নিজের আকাঙ্ক্ষা পূরণ করা যায়, নিজের আকাঙ্ক্ষা বলতে আমি কিন্তু ব্যক্তি উচ্চাভিলাষ আকাঙ্ক্ষা বলছি না, যেটা নিজে একটা মানসম্পন্ন দেশ, একটা গণতান্ত্রিক দেশ, নিজের একটা ভালো শিক্ষা এবং শিক্ষা শেষে কাজ সহ সম্মানজনক কাজ আশা করা যায়, সেইটা কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। তা তখন ওই ধরনের বিরাজনীতিকরণের যে শক্তি তারা কিন্তু এই অ্যান্টি পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো ওই সাথে অব্যাহত রাখে। এবং আমি অব্যাহত রাখার একটা কথা বললাম, যারা এখন ছাত্র আন্দোলন করে তাদের সাথে আপনি কথা বলে শুনে নেন, দেখবেন যে কোনো না কোনোভাবে যাতে এই প্রচলিত যে ছাত্র সংগঠনগুলো তারা এখানে প্রবেশ না করতে পারে সেইটাও দেখা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই পর্বে শেষ করি। আমি 18 অন্য ছাত্র আন্দোলন বাচ্চাদের ওই আন্দোলন বাদ দিলাম, এইবারেও যে জুন জুলাইয়ের যে আন্দোলনটা গড়ে উঠেছিল 24 সালের, সেই সময়ে আমি জানি না ওই ভাই কি সাক্ষ্য দেবেন, আমার জানা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ধরেন ছাত্র ইউনিয়নের একেবারে একটা ভালো স্টুডেন্টের ছেলে, সে যখন একটা স্লোগান দিচ্ছে, 2-3 মিনিট স্লোগান দেওয়ার পরে তাকে ওইখান থেকে রিক্সা থেকে মানে ভ্যানে ছিল নামিয়ে দেওয়া হলো, না তুমি রাজনীতি করো, তুমি স্লোগান দিতে পারবে না। মানে কিন্তু আমি এইবারে এই জুন জুলাইয়ের কথা বললাম, আপনি ওদের কাছে শুনতে পারেন। কিন্তু দেখা গেল যারা এর বাইরে স্লোগান দিয়ে কাজটা করলো তারা কিন্তু এক ধরনের তাদের রাজনৈতিক পরিচয় আছে, যেটা আপনি এই গণ আন্দোলনের বিজয়ের পরে সুরসুর করে বেরিয়ে আসতে থাকলো। তাহলে তারাও এখানে সাধারণ ছাত্র সমাজের সামনে একটা নির্দলীয় পজিশন নেওয়ার সাথে সাথে এই ধরনের একটা অ্যান্টি পলিটিক্যাল পজিশন নিল, কিন্তু নিজেদের যে পলিটিক্স সেটা সামনে আনার কাজ করলো। যদিও সেটা সামনে আনার কাজ করে আপনি দেখবেন নতুন দল গঠনের পরে আমার বিবেচনা, এটা আমার ব্যক্তিগত বিবেচনা, একটু হিসাব করে দেখতে পারেন যে অতীত দিনে একটা আন্দোলনকারী শক্তি তারা যদি নিজে একটা শক্তি সমাবেশ গড়ে তোলে, তার কিন্তু অন্ততপক্ষে মানুষের মাঝে একটা পজিটিভ পজিশন থাকে এবং কিছুটা হইলেও অল্প দিন হোক যে একটা রমরমা পজিশন থাকে। এইবারে দেখবেন শুরুতে সেই জায়গাটায় আমি তো দেখতেই পাচ্ছি না অন্ততপক্ষে। মানুষের মাঝেও নানা কথা, এবং ঈদের ছুটিতে আমি আমাদের গ্রামাঞ্চল সহ বিভিন্ন জায়গায় আরও বেশি জায়গায় একটু ঘোরাফেরার সুযোগ পেলাম, সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ পেলাম। তা আমি তো এরকম উৎসাহ জিনিসটা দেখলাম না। আমি বলছি তাতে আখেরে হলো কি, ওরাও লাভ করতে পারলো না এবং ছাত্র আন্দোলনের যে গৌরব উজ্জ্বল ধারা ফিরিয়ে আনার যে সুযোগগুলো আছে ওই জায়গা হলো না। কিন্তু আমি মনে করি এইবারের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও, এর আগেও ছিল, আগেরটা অবশ্যই 90 অন্য, আমি সময়ের জন্য দিকে গেলাম না, অন্ততপক্ষে ছাত্রদের যে অনন্য ভূমিকা, একেবারে জীবন উৎসর্গকারী ভূমিকা, এবং এই লড়াই কিন্তু খালি 24 জুলাই আগস্টের লড়াই না, এই বিগত 1 দশকের বেশি সময় ধরে এই রেজিমের বিরুদ্ধে লড়াই। এবং ছাত্ররা যে ধরনের, যে তারা তো ক্যাম্পাসেও যেতে পারেনি, আমাদের অনেক জায়গায় ক্যাম্পাস থেকে উইথড্র করে দেওয়া হয়েছে, জেলে পড়া হয়েছে, আমাদের ছাত্রদের কথা বলছি। তাহলে আমাদের সামনে যে অনন্য সুযোগ আসলো, যেই ছাত্র ভাইরা বুকের কি বলে বুক পেতে দিয়ে তারা যে কোনো অন্যায় অত্যাচারকে প্রতিরোধ করছে, তারপরে যে একটা গণতন্ত্রের বাতাস বহর কথা ছিল, যদি ধরেন শিক্ষাঙ্গনে আমরা যদি এখানে কিওর করতে পারতাম, ওইখানে যে গেস্ট রুম কালচার অন্যান্য জায়গাগুলো বা আরও পজিটিভ জায়গা,
তাইলে কিন্তু আপনি গৌরব উজ্জ্বল ধারা ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু দেখলাম ছাত্র যারা এই যে আন্দোলনকারীর একটা বিরাট অংশ, তারা কিন্তু এর পরপর এমন এমন কতগুলো ঘটনা, সবাই না, অনেকে এমন এমন জায়গায় জড়িয়ে গেল, তাতে অতীত দিনে প্রচলিত ছাত্র সংগঠনগুলো সম্পর্কে যে অনেকের, আমি বলছি কম বেশি আছে, যে পজিটিভ ধারণা গড়ে উঠতে ছাত্র সমাজের মাঝে গড়ে উঠলো না, নতুনরাও কিন্তু ছাত্রদের নামেও নানা প্রশ্নবোধক চিহ্ন সামনে আনতে থাকে, আমাদের সঙ্গে যেটা আমরা আগামী দিনে একটা ভালো ছাত্র আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। এইটাই মোকাবেলা করে আগানোই আমি মনে করি যে এখনকার পুরো রাজনীতি এবং ছাত্র সমাজের একটা অন্যতম কর্তব্য। জি, আমাদের সঙ্গে একদম রানিং একটি বড় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আছে নাসিরউদ্দিন নাসির। আসলে বাস্তবতা কি, আমি প্রশ্নে যাওয়ার আগে একটু শুনতে চাই আসলে যে বিরাজনীতিকরণ ক্যাম্পাসে এখন কি সেটি দেখেন কিনা। না, এটি আমাদের শ্রদ্ধেয় অগ্রচনী একদম যথার্থ বলেছেন। সেটি হচ্ছে, আপনি খেয়াল করবেন এই 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান সফল হয়েছে, এরপরে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা, বিশেষ করে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে এক ধরনের মানববন্ধন করা হয়েছে, অনলাইনে ক্যাম্পেইন করা হয়েছে। এবং যে ভাই যেটি বললেন, তাদের তো দোষ ত্রুটি থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, বা ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়েছে, বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই দোষ ত্রুটিকে বড় করে দেখিয়ে, কিন্তু তার বিপরীতে যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল বিশেষ করে সেগুলোকে খুব একটা বড় করে না দেখিয়ে বরং দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার এরকম একটা অশুভ চেষ্টা সবসময় চলমান ছিল। এবং আমি দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রায় 3-4 মাস ধরে এরকম এক ধরনের আলাপ আলোচনা চলছিল, এবং গণমাধ্যমে সেই আলাপ আলোচনা নিয়ে টকশো করেছে, সেমিনার করেছে যে দলীয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এরকম একটি দুঃখজনক আলোচনাতে আমাদের অংশগ্রহণ করতে হয়েছে। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে, এই সকল আলোচনা যখন প্রাসঙ্গিক হয় তখন এই যে আপনি দলীয় ছাত্র রাজনীতি বন্ধর বিষয়টা যেরকম প্রাসঙ্গিকতা তৈরি হয়, একই সাথে সাথে এটি বিরাজনীতিকরণের একটি প্রাথমিক ধাপে আপনি আলোচনা অংশগ্রহণ করছেন, যেটি পুরো জাতীয় রাজনীতির উপর একটি প্রভাব পড়ে। তা আমি মনে করছি যে ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেটি 52 থেকে শুরু করে যদি আমরা একদম 2024-এর গণ অভ্যুত্থানের দিকে তাকিয়ে দেখি, তাহলে প্রতিটি গণ অভ্যুত্থানে বা আন্দোলনে ছাত্রদের যে ঐতিহাসিক ভূমিকা ছিল, সেখানে এর বাইরে কিছু কিছু ছাত্র সংগঠনের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের নিজেদেরও ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটি শুধরে ছাত্র রাজনীতিকে আরো কিভাবে একটি গতিশীল, আরো কিভাবে একটি ইতিবাচক মানদণ্ডে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু তার বিপরীতে আলাপ আলোচনা হয়েছে যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করা। এবং এটি হয়েছে, আপনি দেখেছেন যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু আপনি দেখেছেন যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে, এবং সবাই স্বীকার করেছে সেখানে শিবিরেরও কমিটি রয়েছে, সেটি গোপনে। কিন্তু আপনি যখন প্রকাশ্যে একটি ছাত্র সংগঠন ফর্ম বিতরণ করতে গিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে অ্যাপ্লিকেশন করেছে যে আপনারা আমাদের সংগঠনে আসতে পারেন, সেই জায়গায় কিরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আপনাকে আরো সহজ করে বলি, সেটি হচ্ছে, এখন ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েছেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, কিন্তু আপনি জানেন যে এই খুলনা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে সেখানে ছাত্র রাজনীতি কিন্তু বন্ধ রয়েছে। সুতরাং এরকম বন্ধ থাকা একটি বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে গোপন রাজনীতি করে সেখানে ছাত্র শিবিরের সর্বোচ্চ পদেও আধিষ্ঠিত হয়েছে, এগুলো হচ্ছে যে বিরাজনীতিকরণ করে এক ধরনের শ্রেণী বা কয়েকটি গুটি কয়েক ছাত্র সংগঠন নিজেদের সুবিধা নেওয়ার জন্য এরকম কার্যক্রম সবসময় চলমান ছিল। আমরা মনে করছি যে এগুলো বন্ধ হওয়া উচিত। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। এবং কোনো শিক্ষার্থীকে আমি আমন্ত্রণ করতে পারি আমার রাজনীতির আবদ্ধে, সে শিক্ষার্থীরা যদি আমার রাজনীতির বিষয়ে তার যদি অনাগ্রহ থাকে তাহলে সে সেটি প্রত্যাখ্যান করতে পারে। কিন্তু কোনোভাবে কোনো ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার এরকম অশুভ চেষ্টা যদি চলমান থাকে তাহলে সেটি বিরাজনীতিকরণের ধাপগুলোকে অনেক বেশি উন্নত করবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবারও এই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স। আপনার কাছে আসি, আসলে আমরা গত 15-16 বছর দেখেছি যে ছাত্ররা আসলে অনেক চেষ্টা করেও যে নির্বাচন বা গণতন্ত্রহীনতা বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি বা চেষ্টা করেও পারেনি। সেই ক্ষেত্রে 24 এসে হঠাৎ করে আসলে ছাত্র এবং জনতা মিলে একটি গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেললো।
এই প্রেরণা আসলে কতটা টিকে থাকবে? আমরা যেখানে শুনি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না বা দলীয় রাজনীতি থাকবে না, সেই জায়গা থেকে আসলে কি বলবেন? আচ্ছা, আমি আপনার প্রেরণা টিকে থাকার জায়গায় একটু আসি। তার আগে একটু ছোট করে আগের ধারাবাহিকতার একটা কথা বলি। তাহলে আমরা আগে যে আলোচনা করছিলাম, আসলে তো একটা হচ্ছে ছাত্ররা তাদেরকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে হবে, তাদের গণতান্ত্রিক চর্চার সুযোগ করে দিতে হবে, এবং তারা যাতে জাতীয়, আমি বলবো জীবনে, জাতীয় অর্থনীতিতে, তার মানে জাতীয় রাজনীতিতে অবশ্যই যার ইচ্ছা আছে সে যাতে ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আজকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্য জায়গায় যেভাবে দলীয় ছাত্র রাজনীতি নামে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু দেখবেন ওইখানে অনেকের রাজনীতি বন্ধ নাই, অন্ধকারের রাজনীতি ঠিক আছে। আপনি বুয়েট থেকে শুরু করে এগুলো আমরা বহু জানি, মানে ধরে ধরে বলে দিতে পারি। আমাদের সময় বলতে পারতাম, এখনো বলতাম। আপনি যখন রাজনীতি নেই বলছেন, কিন্তু আপনি মসজিদে কিন্তু রাজনীতি হচ্ছে, কেনা জানে। সুতরাং আপনি কিন্তু এই জায়গাগুলোকে আপনার মেরামত করার জায়গায় চলে এসেই গৌরবোজ্জ্বল ধারা ফিরিয়ে আনতে হবে, এটা একটা দিক। আর একটা হচ্ছে জাতীয় রাজনীতিতে দুর্বৃত্তায়নের ধারা যদি পরিবর্তন না করতে পারেন, তার ছায়া অবশ্যই ছাত্রদের থাকবে, সেখানে দোষারোপ করে লাভ নেই। এইবার আসি যে প্রশ্নটা আপনি তুললেন, আমার বিবেচনায় এইটা তো অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কারণ আমরা এই যে রেজিমের বিরুদ্ধে এবার ফাইট করলাম এক যুগেরও বেশি সময় ধরে, এবং দেখেন বিশেষ করে 2014 সালে যখন তারা একতরফা নির্বাচন করলো এবং কোনো আন্দোলনকে পাত্তা দিল না, তখনও রক্তক্ষয়ী আন্দোলন করতে হলো, এবং আমরা বলা যায় প্রায় সব দলই তো এটাকে বয়কট করলাম, কমিউনিস্ট পার্টি, বিএনপি সহ। আমরা তো করিনি, তারপরে তো আর ওই অর্থে সবই জানা। তাহলে এইটা করে এটাকে নাড়ানোই যাচ্ছিল না। আমি মানে সরকারের খুঁটি বলছি, কারণ তার খুঁটির অন্যতম একটা ছিল, আপনি যদি বলেন আমাদের সচিবালয়ের জায়গা, একটা ছিল পুলিশ বা এই বাহিনীগুলোর, একটা ছিল যে লোভ এবং ভয়। দেখবেন যে এটা লোভ দেওয়া আর একটা ভয় রাজত্ব তৈরি করা, এই সমস্ত ছিল। এখন এই বাঁধগুলো ভাঙার জন্য প্রয়োজনটা কি ছিল? রাজপথে বেশি মানুষকে নামা। এখন এই বেশি মানুষ নামলেও সেটা কিন্তু সে পারছিল না, ওই যে বললাম ভয়, এমনকি কি বলবো গুম খুন নানা ঘটনায় পারছিল না। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেল কত সালে 2018, তারপরে ছাত্ররাও ওই যে কি বলে ট্রাফিক সিগন্যাল ঠিক করার জন্য নামলো, তার আগে নিরাপদ সড়ক আন্দোলন, কারেক্ট, তার আগে কোটা বিরোধী আন্দোলন। মানে ছাত্ররা, ওই যে বললাম, ছাত্ররা প্রধানত নিজস্ব দাবির আন্দোলনে সবাই তো সমবেত হতে পারে। কারণ এটা বোঝার জন্য বলি যে আইয়ুব শাহীর বিরুদ্ধে যখন 58 বা ওই সময়কালে আন্দোলন করার তার কঠোর মার্শাল্লার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ ওই সময় আমরা শুনেছি গল্প, তখন কিন্তু আন্দোলন শুরু হয় হলের ডাল পাতলা কেন, তাহলে ছাত্ররা সমবেত হয়। তো এইবারও কিন্তু কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মধ্য দিয়ে সমবেত হয়েছিল। এই আন্দোলন ওই সরকার, আগের সরকার দমন করেছিল। কিন্তু মনে রাখেন, দমন করার পরেও যে ছাত্রদের দমন করলো, ওই ছাত্রদের মনে কিন্তু তার মানে কি বলবো এক ধরনের প্রতিরোধের স্পৃহা ছিল। আর অন্য ছাত্ররা যারা দেখলো যে এই ধরনের অন্যায়ভাবে দমন করলো, সুতরাং এই রিজিমকে হটানো ছাড়া বিকল্প নাই, তার প্রেক্ষিতে এসেই আমরা দেখলাম এই 24 সালের এই অভ্যুত্থানে তারা জীবন দিতে প্রস্তুত থাকলো, সেটা আমাদের জানা। এখন আসি, বড় কোশ্চেন হচ্ছে এই প্রেরণাটা জারি রেখে আমরা আগাতে পারবো কিনা। আসলে যদি বলেন, আমার ধারণা সেই কোশ্চেনের একটু রিভিজিট আমি অনুরোধ করব সব ছাত্র বন্ধুদের, যারা আন্দোলনে ছিল, যারা ছাত্র সংগঠন করে, রাজনৈতিক দল, আমাদের সবাইকে একটু রিভিজিট করা দরকার। এই কারণ ইতিমধ্যে যেটা দেখতে পেলাম, এই আন্দোলনের বিজয়ের পরে এক পক্ষ মনে করলো এটা আমার বিজয়, তো এটা তো প্রথমেই তো সংকটে পড়ে গেল। এটা যেন কেউ, কারণ এইটা যে পুরো জনতার আন্দোলনের বিজয়, এবং তার যে অন্যতম লক্ষ্য হচ্ছে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তার যে অন্যতম লক্ষ্য ছিল যে আগে যে কথাগুলো বললাম, তারা যে রাজত্বগুলো ভয়ের রাজত্ব কায়েম করেছিল, লোভের রাজত্ব কায়েম করেছিল, সেটাকে ভেঙে ফেলে দেওয়া। সেই জায়গাটা না করে আপনি যদি যে ধারায় অগ্রসর হচ্ছে, আমি দেখছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন বেশ কয়েকটি দল, শুধু একটা দল না, কারণ আন্দোলনকারী বিরাট অংশ তো যার ফিরে গেছে। ধরুন আন্দোলনের ছাত্র দল ছিল, তাদের কাজে ফিরে গেছে, ছাত্র ইউনিয়ন ছিল, তার কাজে ফিরে গেছে, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, তার কাজে ফিরে গেছে। তাহলে এক অংশ আছে, সবাই তো আন্দোলনকারী না, যারা দল করেছে, আবার তাদের অনেকগুলো দল হয়েছে। সুতরাং
তারা যে রাজনীতি করতে চায় তাদের রাজনৈতিক অবস্থান জনগণের কাছে নিয়ে যেতে হবে। নেয়ার আগে করতে হবে যে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কাজ করতে হবে। এবং গণতন্ত্র বলতে, ফিরিয়ে দেওয়া বলতে আমি নির্বাচনী গণতন্ত্র মিন করছি। একদিনে নির্বাচন হয়ে গেলেই সব দুধের বন্যা বয়ে যাবে তা না, কিন্তু আপনি এই ধারাবাহিকতা ফিরে নেওয়া এসে আপনি যদি রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি কারো কারোর পক্ষ থেকে আবার বলা হচ্ছে প্রয়োজনে এই সরকার থাকবে আরো 5 বছর, বলছে না, বা তার মানে একটা অগণতান্ত্রিক পথকে প্রশ্রয় দিচ্ছে। সরকারের কেউ কেউ বলছে আমি এটা এখন বাদ দিলাম কারণ আমরা ছাত্রদের নিয়ে আলোচনা করছি। সুতরাং সেই ছাত্রদের মধ্যে যদি নিজেদের ব্যক্তিগত লোভ লালসা এইটাকে তারা যদি পরিবর্তন না করে, কারণ অনেকে তো চোখের সামনে আসছে যে আন্দোলনকারী প্রধান নামের মধ্যে অনেকে মিডিয়ার কারণে হোক বাস্তব কারণে হোক এটা সামনে আসছে, তারা যদি সেই জায়গায় পরিবর্তন না করে, তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরো দীর্ঘমেয়াদী রাখার জন্য নির্বাচনকে অবহেলা করে বা নির্বাচনের কথা বললে তাকে যদি হেলাফেলা করে বা রাজনৈতিক নেতাদের সম্পর্কে এমন এমন কথা বলে যেটার মিনিমাম সৌজন্যতা বোধ পর্যন্ত থাকে না, তাহলে হবেটা কি জানেন? এই যে মানুষ খালি রক্ত দিল তা না, কারণ এই যে হাজার মানুষ জীবন উৎসর্গ করলো, হাজার হাজার মানুষ এখন আহত হয়ে আছে, তাদের পুনর্বাসন এবং ওইটার বিচার যেমন জরুরি সেটা তো জরুরি, কিন্তু আরো যে প্রায় লক্ষ কোটি ছাত্ররা তারা রাস্তায় নেমে যে একটা আকাঙ্ক্ষা পোষণ করেছে, তাদের কিন্তু অনেকে এখন হতাশ হয়ে বসে আছে। সুতরাং আমি আগামী দিনের এই ধারায় বাংলাদেশকে গড়ার জন্য তাদেরকে যেটা ব্যবহার করতে পারতাম, আমি ব্যবহার এই অর্থে বলছি তাদেরকে কাজে লাগানোর অর্থে, তাদের দায়িত্ব পালন করার অর্থে, কিন্তু তারা হতাশ হয়ে গেলে কিন্তু ওই যে বলছেন যে প্রেরণা, এই প্রেরণাই কিন্তু একটা নতুন প্রশ্নবোধক চিহ্ন সামনে নিয়ে আসবে, যেটা আমাদের মোটে আকাঙ্ক্ষা না। যার জন্য আমি মনে করি ছাত্রদের কথাটা এখন আমার কাছে প্রধান এই কাজের জন্য নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা বড় দায়িত্ব আছে। আর তারা যদি আমাদেরকে আস্থায় নেয় বলে আমি রাজনৈতিক দলগুলোর কথা মিন করছি, অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ওই আন্দোলনকারী ছাত্র সহ তাদেরকে নিশ্চয়ই আমরা অবহেলা তো করবো না, হেলাফেলা করার কারণ নেই। তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এই গণতন্ত্রের যাত্রা যদি শুরু করতে পারি, তাহলেই কিন্তু এই পুরো প্রেরণার কাজটা করতে পারবো। কিন্তু এইখানে যদি হোঁচট খাই, তাহলে মনে রাখবেন বাংলাদেশে কিন্তু আরেকটা এই যে মনস্তাত্ত্বিক সংকট যেটা অনেকদিন ধরে ছিল, কিছুটা দূর হয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা নতুন প্রেরণার জন্ম হয়েছিল, এই প্রেরণা কিন্তু যদি বসে পড়ে এইটাকে আবার তুলতে একটা সংকটে আমরা পড়ব। কিন্তু এই সময় লাভবান কি হবে জানেন? উগ্র শক্তি, অন্ধকারের শক্তি, আমি আলোচনা বাংলাদেশকে গণতন্ত্রহীনতার দিকে নিয়ে যাবে। আমি গণতন্ত্র নির্বাচন নিয়ে পরবর্তী আলোচনা করব, নিশ্চয়ই আপনার কাছে আসবো সে বিষয়টি। জনাব নাসিরউদ্দিন, আপনার কাছে আসি। আমি ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি নিয়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আসলে ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই কালচারটি প্রায় উঠেই গিয়েছে বলা যায় যে, এবং সেটি আসলে কবে নাগাদ ফিরতে পারে আপনার কাছে কি মনে হয়? এবং যেই ছাত্ররা আসলে এই আন্দোলন, ছাত্র এবং জনতা মিলে জাতিকে জাগিয়ে তুলে যে একটি দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটালো, ছাত্র রাজনীতির কি গৌরবোজ্জ্বল দিন ফিরবে আপনার কাছে মনে হয়? আগামী ছাত্র রাজনীতিটা কোথায় দেখতে চান? আমরা শেষের থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানের পূর্বে বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্বের রাজনীতি কায়েম ছিল। আমরা যদি একদম মোটা দাগে কয়েকটিকে স্পেসিফিক করতে চাই, আপনি দেখবেন যে সিলেটের এমসি কলেজে আপনি দেখেছেন যে স্বামীকে বেঁধে কি স্ত্রীকে গণধর্ষণের যে ঘটনা ছাত্রলীগ কর্তৃক যেটি খুবই আলোচিত হয়েছিল বা সমালোচিত হয়েছিল, পুরো ছাত্র রাজনীতির উপর মোটা দাগে একটি কালো দাগ পড়েছিল। এর বাইরে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বক্করকে স্যারে এফ রহমান হলে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, আমরা বুয়েটে আবরারকে দেখেছি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্বজিৎকে দেখেছি, যে পুরো প্রত্যেকটি ঘটনায় ছাত্রলীগের যে দখলদারিত্ব সন্ত্রাসের রাজনীতি সেটি চলমান ছিল। এবং বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে কয়টি ছাত্র আন্দোলন হিসাবে পরিণত হয়েছিল, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন, এবারের না যেটি 18 সালে হয়েছিল, তারপর নিরাপদ সড়ক আন্দোলন, এবার 2024-এর যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, প্রতিটি আন্দোলনকে যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম দখলদারিত্ব দেখেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, সুতরাং তার বিপরীতে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার মনে হচ্ছে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা শুরু হয়েছে। আমরা গত কয়েক মাসে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আমরা
জোর করে মিছিলে নেওয়ার এরকম একটি ঘটনা আমরা দেখিনি। গেস্ট রুম কালচারের যে মধ্যযুগীয় যে নির্যাতন ছাত্রলীগ শুরু করেছিল সেটির আমরা মোটামুটি আমরা এটি অবসান হয়েছে বলে আমরা মনে করছি। সুতরাং বাংলাদেশের এখন ছাত্র রাজনীতির একটি প্রকাশ্যে রাজনীতি বা গোপন রাজনীতির এই সমস্যা চলমান আছে এখনো পর্যন্ত, কিন্তু একটা ইতিবাচক ছাত্র রাজনীতি কিন্তু শুরু হয়েছে। বাংলাদেশের যারা ছাত্র রাজনীতি করছে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, কিন্তু সেই প্রতিযোগিতা অনেকটা ইতিবাচক দ্বারাই চলছে এখনো পর্যন্ত, আমরা সেটি মনে করছি। এর বাইরে আপনি জিজ্ঞেস করেছিলেন ছাত্র সংসদ নির্বাচন। আপনি জানেন যে 2018 সালে 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেরকম একটি কলঙ্কিত ডাকসু হয়েছিল, যেরকম জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি যেরকম হয় সেরকম ডাকসু হয়েছিল। আগের রাতে ব্যালট পেপার চিন্তাই হয়েছে, মেয়েদের কুইতমত্রী হলে, রোকেয়া হলে, শামসুন্নার হলে এরকম হয়েছিল, এবং ছেলেদের প্রতিটি হলে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল। সেরকম ভোট ডাকাতি হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। সুতরাং বাংলাদেশের এখন যে রাজনীতি চলমান রয়েছে সেখানে 2019 সালের মতো অথবা 1973 সালে যেরকম ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেরকম নির্বাচন আমরা দেখতে চাই না। বরং আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে, তাদের মতামত জানতে চেয়েছিল। আমরা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, যে বড় বড় ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা তাদের মতামত বিশ্ববিদ্যালয়কে দিয়েছে। আমরা মনে করছি যে দেশে চলমান অনেকগুলো সংস্কার চলছে, সেই যাত্রায় আমরা মনে করি বিশ্ববিদ্যালয়গুলো এই সংস্কারগুলোকে মাথায় রেখে অতি দ্রুত সময়ে এগুলো সমাধান করে ছাত্র সংসদ নির্বাচন করতে পারলে সেটি অনেক বেশি অর্থবহ হবে। কিন্তু আপনি যদি অতি তাড়াহুড়ো করে যদি নির্বাচন করেন, সেটি 2019 সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল সেটির মতো যদি ব্যর্থ অথবা অকার্যকর হয় তাহলে সেটি খুব বেশি সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করছি না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদের দাবি রয়েছে যে অতি দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করার বিষয়ে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সহ সার্বিক মহলকে সহযোগিতা করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আরো একটি বিরতি নিচ্ছি এবং বিরতি থেকে ফিরে আবারও আলোচনা ফিরব। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। কমরেড রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। দেশের রাজনীতিকে এখন নির্বাচন কেন্দ্রিক পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ঢুকে গেছে কিনা, বা নাকি গণতান্ত্রিক বা সঠিক ধারা আমরা আছি, আপনারা আছেন? আচ্ছা, আমি আজকের আপনি যে ধাঁচে আলোচনা শুরু করেছিলেন আমি ওইখান থেকে এই পর্বে প্রবেশও আমি একটু করি। দেখেন, সর্বশেষ যে এই গণ অভ্যুত্থানে যেটা সবাই মিলে আমরা বিজয়ী হলাম এবং আমাদের ছাত্র বন্ধুরা তার মধ্যে যারা অনন্য ভূমিকা পালন করলেন, তা আপনি দেখবেন একসময় ছিল কোটা সংস্কার আন্দোলন, পরে নিরাপদ সড়ক আন্দোলন, এরপর এটা শুরু হলো কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এর সাথে আরেকটা শব্দ যুক্ত হলো এবং সবার কাছে গ্রহণযোগ্য, সেটা কি বৈষম্য বিরোধী আন্দোলন এইবারে হলো। তাহলে আমাদের যদি একটা ভালো দেশ গড়তে চাই, হ্যাঁ যার যার মতো, বিএনপি তার মতো চায় কিভাবে বৈষম্য মুক্ত হবে, আমরা আমাদের মতো চাই, এরকম হয়তো আছে। তাহলে সেই জায়গায় যেতে গেলে পথ কি? আপনি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তো করতে হবে, তাই ছাড়া তো কিছু করতে আমরা পারবো না। সেটা যদি না করি তাহলে ওই কর্তৃত্ববাদ হবে, আবার স্বৈরাচার হবে, আবার ওই ফ্যাসিজম কায়েমের জায়গায় যাবে। তো সেইটা করতে গেলে দরকার হচ্ছে গণতন্ত্র। তা গণতন্ত্র মানে তো অনেক ধরনের বিষয়, তার জীবনের কি বলে খাওয়া পড়া থেকে শুরু করে কথা বলার স্বাধীনতার ব্যাপার আছে। কিন্তু আমরা একটা প্রধান আলোচনা অনেকদিন ধরে আটকে আছি, ন্যূনতম ভোটের বিষয়টা, যেটা দিয়ে দৃশ্যমান করা যায়। যে আলোচনাটা আমার বিবেচনায় এই 8 মাসে আমরা এখনো পর্যন্ত খুব কংক্রিট ফর্মে ঢুকতে পারিনি। কারণ আমার ধারণা যে আমাদের কিছু সেটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সবাই মিলে এই ব্যাপারে ঐক্যমত্যে আছি যে বিগত দিনগুলোতে আমাদের নির্বাচন ব্যবস্থা পুরো ফেল করে গেছে। তা সেই নির্বাচন ব্যবস্থা ভালো করতে গেলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করতে হবে। তা সেই সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে, এটাই হবে টার্গেটেড প্রধান। আর অন্যান্য প্রয়োজনীয় যে সংস্কারের কাজ সেটা যদি ঐক্যমত্য আমরা করতে পারি, এই সময়ে যা যা পারি কাজ শুরু করব, না হলে পরে নির্বাচিত সরকার হাতে তুলে দেবো। এখন একটা কথা বলে নির্বাচিত সরকার করবে কিনা, আরে করবে কিনা ভাই তুমি আমি কে, এটা দেখার জনগণের উপরে ছেড়ে দিতে হবে। যদি না করে জনগণ আবার তাকে ছুঁড়ে ফেলে দেবে, সেইটাই দরকার। কিন্তু বরঞ্চ যে কথাটা আপনি বললেন এইটাও খুবই ক্ষোভের সাথে বলতে হয়, এই যে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই পাল্টাপাল্টি একেবারে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই অনাকাঙ্ক্ষিত শুধু না, এই 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার পরিপন্থী। মনে রাখতে হবে আমরা পাল্টাপাল্টি না করে, কারণ অধিকাংশ দল অবশ্য আপনি দেখবেন নির্বাচনের ব্যাপারে আমরা ঐক্যমত্য আছি যে কোনোভাবে 25-এর মধ্যে
এর জন্য প্রয়োজনীয় সংস্কার করে করা দরকার, আর অন্যান্য কি সংস্কার করতে পারি নির্বাচিত প্রতিনিধি তুলে দাও। আমি কিন্তু আবার রিপিট করছি, তারা করবে কি করবে না দেখার দায়িত্ব জনগণের। জনগণই তার ফয়সালা করবে। যদি কেউ না করে, কথাটা আমাদেরকে একটু বাড়তি বলা হবে কিনা জানি না, ধরেন 5 বছর জন্য নির্বাচিত কাউকে করলো জনগণ, জনগণ যদি দেখে সে এসে আবার একই রকম আচরণ করতে, সেটা করছে না, তো তাকে 5 বছর ক্ষমতায় থাকতে দেবে না জনগণ। দেখবেন যে আবার এই আন্দোলনের মধ্য দিয়ে, গণতন্ত্রের ধারার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক সংকট দূর করে এগিয়ে যেতে পারবো। ওই কাজটা না করে আমরা যে পাল্টাপাল্টি করছি সেটার ফল কিন্তু ভালো হচ্ছে না। সেটাও আমি শুরুর যে আলোচনাটা করেছিলাম তার একটা পার্ট, এবং অন্য একটা পার্ট বলি, সেটা হচ্ছে কি বাংলাদেশে বিরাজনীতিকরণের ধারা এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। আপনি দেখবেন এখনো পর্যন্ত এখনো কি দেখতে পাচ্ছেন বিরাজনীতিকরণের ধারা? যে বলে না জাতীয় রাজনীতি, আমি জাতীয় রাজনীতি দেখছি কেন, তাও সর্বশেষ বলি যে যখন এই কথা কেউ বলে যে জনগণ চেয়ে আমরা 5 বছর থাকি, কেউ যখন বলেন যে এরা দরকার হলে আরো 17 বছর ক্ষমতায় থাকুক, কেউ যখন বলে 53 বছরের রাজনৈতিক দল দিয়ে কোনো কিছুই তারা কিছু কোনো অর্জন করতে পারে নাই, তাহলে আপনি কি, তাহলে দেশের অভ্যন্তরে এই ধরনের শক্তি আছে বোঝা যায়। আরেকটা শক্তি আছে মনে রাখেন, যেটা জন 11 করার সময় করেছিল, বিদেশি শক্তি, যারা ভূ রাজনৈতিক কারণে ওই সময়ের থেকে এখন আরো বেশি তাদের তাবেদার সরকার চায়, অনির্বাচিত সরকার চায়। আমি পরিষ্কার করে বলি, তাবেদার সরকার হতে গেলে তার অনির্বাচিত সরকার হলে তাবেদারি সে ভালো করে করতে পারবে, আর নির্বাচিত সরকার হলে সেই সরকার যদি একটু দুর্বলও হয় বা ধরেন আপনার আমার পছন্দ নাও হয়, সে কিন্তু যেহেতু জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে, এত সহজ হবে না। কিন্তু আমি ভূ রাজনৈতিক কারণেও দেখি যে আজকে অনেকে কিন্তু চাইবে যে এইখানে এই ধরনের রাজনৈতিক যে সংকটগুলো দূর করে গণতন্ত্রের ধারা আমরা আগায় যাই, সেটা কিন্তু চাইবে না। সেটা এটা না চাওয়ার অর্থ হলো এই যে বিরাজনীতিকরণের ধারায় যাওয়া। সুতরাং সেইখান থেকে এই পাল্টাপাল্টি বাদ দিয়ে, যেটা আমি অনুরোধ করব এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ওনাদের সাথে আমাদের প্রথম বৈঠক আগস্টে, ওনারা 8 তারিখে দায়িত্ব নিলেন, 12 তারিখে হলো, এবং তারপরের বৈঠক হলো অক্টোবরের প্রথম সপ্তাহে। আমি কম বেশি সব দলের কথা বলছি, পরের বৈঠকগুলো বাদ দিলাম। ওই জায়গা পর্যন্ত ওনাদের সাথে যে কথা হয়েছিল, ওনারা বলেছিলেন এইগুলো আমাদের কাজ না, আমরা দ্রুত নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে যার যার কাজে ফিরে যাব, সেইটা যাওয়া উচিত। আরেকটা কথা ওনারা বলেছিলেন, রাজনৈতিক দলগুলো এবং অন্যদের সাথে কথা বলে যতটুকুতে আমাদের ঐক্যমত্য হতে পারি আমরা সেইটুকুই গ্রহণ করব, যেটা নিয়ে ঐক্যমত্য হবে না গ্রহণ করব না। তা আমি তো দেখি এটা দিবালোকের মতো পরিষ্কার যে অনেকগুলো পয়েন্টে আমাদের ঐক্যমত্য আছে, যেমন ধরেন নির্বাচনের প্রশ্নে অধিকাংশ দলের ঐক্যমত্য আছে। আবার ধরেন দেশের নাম পাল্টানো, মূলনীতি পাল্টানো, গণপরিষদ, অধিকাংশ দলের ঐক্যমত্য নাই। তাহলে যেটা ঐক্যমত্যের আলোচনা থেকে বাইরে রাখেন, ওরা নির্বাচনে যাওয়ার সময় তারা ওটা জনগণের কাছে বলুক যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবো, জনগণ তাদের ভোট দিলে তখন যে করুক। আর যেটা ঐক্যমত্য যেটা হয়েছে ভালো নির্বাচন করার জন্য যা যা সংস্কার সেটা করে নির্বাচনের দিকে যাক, তাহলে কিন্তু আমরা 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা গণতন্ত্রের পথে হাঁটার ওই কার্যক্রমটা শুরু করতে পারবো। ধন্যবাদ। নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, আপনার কাছে আসলে বিরাজনীতিকরণকে আপনিও দেখছেন কিনা? আপনি নিজেও একজন রাজনীতির মানুষ। আমি তো গত কয়েকদিনের আলাপ আলোচনায় বিশেষ করে আমরা যদি স্পেসিফিক করতে চাই, সেটি হচ্ছে সিলেটে একটি আলোচনা সভায় আমাদের এখনকার উপদেষ্টাদের মধ্যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি গণমাধ্যমে বলেছেন যে মানুষজন চায় যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকুক। আমি বিনয়ের সহিত স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জিজ্ঞেস করতে চাই, মানুষজনকে ওনাকে SMS করে বলেছে নাকি বাংলাদেশের সব মানুষ ওনার সাথে দেখা সাক্ষাৎ করে বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকতে চায়? এটা মানে কোনভাবে মানুষজন ওনাকে কানেক্ট করলো বা কারা ওনাকে বলেছে যে 5 বছর থাকতে চায়? এটি আমাদের ওনার কাছে সবিনয়ে জিজ্ঞাসা। আমরা এরকম আলোচনা অথবা এরকম প্রাসঙ্গিক আলোচনাকে প্রাসঙ্গিক করা, এরকম আমরা গত 15.5 বছর দেখেছি যে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিশেষ করে খুনি হাসিনা, যখনই আপনি দেখেন যে কোনো একটি বিদেশ সফর করে আসতো, তিনি এরকম বড়া মজলিসে সাংবাদিকের সামনে তিনি বলতেন জনগণ ওনাকে চায় যে আরো বেশি ক্ষমতায় থাকতে, সেজন্য তিনি ক্ষমতায় রয়েছেন। আমরা এরকম এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথার প্রতিধ্বনি দেখছি যে খুনি হাসিনা যেরকম সাংবাদিক সম্মেলনে বলতেন যে জনগণ চাই, কিন্তু জনগণ তো ওনাকে চাইতো না। জনগণ চাইলে তো 2014, 18, 24-এর মানুষ কেউ ভোট দিতে পারেনি। সুতরাং জনগণ কখন চাইলো খুনি হাসিনাকে, যে যখন তিনি বলতেন যে উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? এখনো আমাদের জিজ্ঞাসা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে জনগণ কিভাবে চাইলেন বা জনগণের সাথে উনি কানেক্ট হলেন কিভাবে, কোনো ভোট ছাড়া, কোনো যোগাযোগ ছাড়া কিভাবে? জনগণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তো জনগণের সাথে একটা সরকারের রাজনীতির বা রাজনীতিবিদদের যোগাযোগের মাধ্যমই হচ্ছে ইলেকশন।
ইলেকশন ব্যতীত তো কোনোভাবে যোগাযোগের মাধ্যম নাই। সুতরাং কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জনগণ কানেক্ট হলেন সেটি আমরা জানতে চাই। সুতরাং এরকম বক্তব্য এটি 111 আমরা দেখেছি। 111 যখন হলো তখন আমরা দেখেছি এরকম বিরাজনীতিকরণ চলমান ছিল। তখন একটি পক্ষ সবসময় তখন চেয়েছিল যে এই 111 সরকারকে দীর্ঘমেয়াদী করা। আমরা এটি 90 সালে দেখেছি। এখন 2024 সালের একটি সফল গণ অভ্যুত্থান, যেখানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই জীবন দিয়ে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা বিরাজনীতিকরণ দেখছি এবং একই সাথে গণতন্ত্রের প্রতি যে মানুষের অগাধ রেসপেক্ট সেই জায়গাতে বুলুণ্ডিত করে এখনকার স্টেক হোল্ডার সরকার বা সরকারের যারা খুব ঘনিষ্ঠ তারা বক্তব্য দিচ্ছেন। এটি খুবই দুঃখজনক বলে আমরা মনে করছি। আমরা যেটি স্পষ্টতভাবে বলছি সেটি হচ্ছে 2014, 2018, 2024-এ যদি এদেশের মানুষ ভোটাধিকার প্রদান করতে পারত তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি 2024-এ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হতো না। সুতরাং গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করার আগে একটি নির্বাচনের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখছি সেই বিষয়ে অন্তত তাদের কনসেন্ট্রেশনের জায়গা থেকে ধীরে ধীরে তারা দূরে সরে বরং যেগুলো দীর্ঘমেয়াদী সংস্কার দরকার রয়েছে বা একটি নির্বাচিত সরকার করার কথা রয়েছে বরং তারা সেই পথে আগাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সেই পুরো প্রক্রিয়াকে আমার মনে হচ্ছে একটি বিরাজনীতিকরণের প্রাথমিক পদক্ষেপ বলে আমরা মনে হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ম্যান্ডেটের মাধ্যমে বা যেই সংবিধান মেনে আপনারা শপথ গ্রহণ করেছিলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে, সেই সংবিধান 106 অনুচ্ছেদ অনুসারে একটি বিষয় হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারণ সংবিধানের 106 অনুচ্ছেদের সেই ধারায় বলা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটি নির্বাচনের বিষয়ে কাজ করবে, কিন্তু সংস্কারের বিষয় তো ভাই যেটি বললেন যে রাজনৈতিক দলগুলো প্রায় ঐক্যমত, অনেকগুলো প্রক্রিয়াতে ঐক্যমত হয়েছেন যে আমরা কোন কোন বিষয়গুলোতে সংস্কার করতে পারবো। নির্বাচন এবং সংস্কারকে কি মুখোমুখি করা হচ্ছে? তো আপনি দেখবেন যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা বারবার বিএনপিকে কাঠগড়ায় দাঁড়াচ্ছে বা বিএনপির সাথে সংস্কারের যে প্রক্রিয়াকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে যে বিএনপি মনে সংস্কার চায় না বা রাষ্ট্র ক্ষমতায় আসলে বিএনপি মনে সংস্কার বন্ধ করে দিবে, এরকম একটি দাঁড় করানো হচ্ছে। কিন্তু আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই আমরা রাষ্ট্র ক্ষমতার বাহিরে যখন ছিলাম তখনই আরো 2 বছর আগে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আমরা 31 দফা দিয়েছিলাম, আমাদের 19 দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, আমাদের ভিশন 2030 আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়েছিলেন। এর বাইরে আমাদের সবসময় সংস্কারের বিষয়টি সবসময় চলমান ছিল। কিন্তু এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারি স্টেক হোল্ডাররা বারবার বিএনপিকে এবং সংস্কারের দুইটি বিষয়কে মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা সেজন্য আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের অবশ্যই এই প্রধান উপদেষ্টা তিনি গণমাধ্যমে জাতির কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে একটি ন্যাশনাল ইলেকশন করার জন্য তিনি যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু চায়না সফরের আগে তিনি হুট করে তিনি ঘোষণা করলেন যে তিনি জুনে নির্বাচনে নিয়ে যাবেন। আমরা মনে করছি জনগণের কাছে প্রধান উপদেষ্টা যে ওয়াদাবদ্ধ হয়েছেন সে ওয়াদাবদ্ধ বরখলাপ করে তিনি জুনের মধ্যে নির্বাচন করার বিষয়ে কথাবার্তা চলছে। কিন্তু আমরা মনে করছি এই আশঙ্কা এখন আমাদের তীব্র হচ্ছে যে এটি না আরো অনেক দূর চলে যায়। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দিন দিন সেই ধারায় কথা বলছে এবং সরকারের যারা ঘনিষ্ঠ বিশেষ করে নতুন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বাংলাদেশের কিছু অন্য 2-1টি রাজনৈতিক দলও রয়েছে আপনারা জানেন, তারা পর্যন্ত বিরাজনীতিকরণ, নির্বাচনকে পিছিয়ে দেওয়া, বরং নির্বাচন না করতে পারলে মনে হয় যে তাদের সবচেয়ে সুবিধা সেরকম কথাবার্তা করছে। আমরা এরকম বিষয় থেকে সকলকে সচেতন হতে হবে। আমাদের অবশ্যই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে দাবি, যে আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের, সেই আকাঙ্ক্ষা আমাদেরকে ফিরে যেতেই হবে, আর কোনো অপশন আমাদের হাতে নেই। অসংখ্য ধন্যবাদ কমরেড রুহিন হোসেন প্রিন্স। আমার হাতে আর 30 সেকেন্ড আছে, আপনি যদি বলেন যে নির্বাচন এবং সংস্কার এটিকে কি মুখোমুখি করা হচ্ছে কিনা? অনেক ক্ষেত্রে মুখোমুখি করা হচ্ছে, কিন্তু এটা খুবই ভুল পদক্ষেপ। ভুল পদক্ষেপ এই জন্য, সংস্কার কিন্তু একটা নিরন্তর প্রক্রিয়া। যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, আমরা তো পুরো সমাজ বিপ্লবী চাই, তিনি চাইলে কি কালকে হবে? তো প্রতি মুহূর্তে করতে হবে। ধরুন আজকে উদাহরণ দিলাম, একদল ক্ষমতায় গেল, আমরা এখানে ঐক্যমত্য হলাম যে আমরা সংবিধানের এই সংশোধনীগুলো করব, তা পার্লামেন্ট হলো, তা পার্লামেন্ট যদি দেখে ওর থেকে আরো ভালো কাজ করা দরকার, তাহলে কি সে কি করবে না? অবশ্যই করবে। তাহলে সেটাও তো সংস্কার। তার মানে সংস্কার হচ্ছে একটা নিরন্তর প্রক্রিয়া, সেটা করতে হবে। কিন্তু ভুল বোঝানো হচ্ছে কোনটা, মনে হচ্ছে সংস্কার মানে 1, 2, 3, 4 ফিক্সড কিছু কাজ, এইটা করার পরেই
তারপরে নির্বাচন। সুতরাং সংস্কার সম্পর্কেও ভুল ধারণা করা হচ্ছে, নির্বাচন সম্পর্কেও ভুল কথা বলেই মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত না। অসংখ্য ধন্যবাদ কমরেড রুহিন হোসেন প্রিন্স এবং নাসিরউদ্দিন নাসির, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।